হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আইন অমান্য আন্দোলনের কারণগুলি নিয়ে। ঠিক আছে, অর্থাৎ এই আইন অমান্য আন্দোলনের পেছনে কোন কারণগুলি দায়ী ছিল সেই কারণগুলি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। বা এই আইন অমান্য আন্দোলনকে কি বলা হয়, আবার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টও বলা হয়। তো এই আন্দোলনের কারণগুলি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট সম্পর্কে বলা যায় যে এটি হলো গান্ধীজির নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় গণ আন্দোলন। ঠিক আছে, তো এখানে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল। তো এটি ছিল গান্ধীজির নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় গণ আন্দোলন। ঠিক আছে, প্রথম কোনটাকে বলা হয়, অসহযোগ আন্দোলনকে, সেটা নিয়েও আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় গণ আন্দোলন বা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, বলা হয়েছে যে বিংশ শতকের প্রথমার্ধে গান্ধীজি ইংরেজদের একচেটিয়া লবণ নীতির বিরোধিতা করেন এবং লবণ আইন ভঙ্গ করার সিদ্ধান্ত নেন। তো এই উদ্দেশ্যে 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল গান্ধীজি নিজ হাতে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন এবং এই লবণ সত্যাগ্রহের মাধ্যমে তিনি কি করেন, আইন অমান্য আন্দোলনের প্রথম পর্বের সূচনা করেন। তো ব্রিটিশ সরকার কিন্তু ভারতীয়দের লবণ তৈরির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ঠিক আছে, যে ভারতীয়রা লবণ তৈরি করতে পারবে না। তো এই আইন কি আইন নামে পরিচিত? লবণ আইন নামে পরিচিত। ঠিক আছে, তো গান্ধীজি কি করেন, নিজ হাতে লবণ তৈরি করে এই লবণ আইন ভঙ্গ করার মাধ্যমে তিনি কোন আন্দোলনের সূচনা করেন? এই আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। ঠিক আছে, কবে? তো দেখো, 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। তো এই আন্দোলনের পেছনে কিন্তু একাধিক কারণ দায়ী ছিল। এবারে আমরা একে একে সেই কারণগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম কারণ স্বরূপ বলা হয়েছে যে কৃষক ও শ্রমিক শ্রেণীর অসন্তোষ। ঠিক আছে, প্রথম কারণ হিসেবে। তো দেখো, বলা হয়েছে যে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ফলে ভারতের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, এবং মূল্যবৃদ্ধি ও বেকারত্বের ফলে কৃষক ও শ্রমিকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। ফলস্বরূপ তারা কি হয়ে যায়, ক্ষুব্ধ হয়ে ওঠে। তো বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ঠিক আছে, বা গ্রেট ডিপ্রেশন যেটাকে বলা হয়, 1929-এ হয়েছিল। ঠিক আছে, এছাড়াও বলা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী কাল থেকে ভারতীয়দের, বিশেষত এই যে কৃষক ও শ্রমিক শ্রেণী, তাদের অবস্থা কিন্তু একেবারে শোচনীয় হয়ে পড়েছিল। কেননা বেকারত্ব দেখা দিয়েছিল, এছাড়া মূল্য বৃদ্ধি ঘটেছিল। তো এই সমস্ত কারণগুলির জন্য তাদের অবস্থা কি হয়ে পড়েছিল, শোচনীয় হয়ে পড়েছিল। বা বলা যায় যে ভারতের যে অর্থনীতি, সেই অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে যারা দারিদ্র্যের সম্মুখীন হয় বা বিভিন্ন সংকটের সম্মুখীন হয়। ঠিক আছে, তো এই জন্য তারা ক্ষুব্ধ হয়। তো এই যে ক্ষুব্ধতা, এই ক্ষুব্ধতা কোথায় ফেটে পড়েছিল? এই আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, তো এটি হলো প্রথম কারণ, কৃষক ও শ্রমিক শ্রেণীর অসন্তোষ। তারপরে দেখো, দ্বিতীয়তম কারণ স্বরূপ বলা হয়েছে যে সাইমন কমিশনের বিরোধিতা। এটি হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ আইন অমান্য আন্দোলনের। ঠিক আছে, তো দেখো, বলা হয়েছে যে ভারতের নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের জন্য সাইমন কমিশনকে নিযুক্ত করা হলেও এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। ঠিক আছে, ফলে ভারতীয়দের মধ্যে ব্রিটিশদের বিরোধী ক্ষোভের সঞ্চার হয় এবং শুরু হয় সাইমন কমিশন বর্জন আন্দোলন। তো দেখো, ভারতবর্ষে যে সংবিধান রচনা করা হবে বা সাংবিধানিক যে ব্যবস্থা নেওয়া হবে, এই ব্যবস্থা
বা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য কি হয়, একটি কমিশন গঠন করা হয়, যে কমিশনের নাম কি, সাইমন কমিশন। ঠিক আছে, তো এই কমিশনের কাজ কি ছিল, যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কি ধরনের সংবিধান রচনা করা হবে, এই কমিশন সেই হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ করবে। ঠিক আছে, বা ইংরেজ সরকারকে পরামর্শ দেবে। ঠিক আছে, তো সাইমন কমিশনের কাজ কি ছিল, কি ধরনের সংবিধান রচনা করা হবে বা পরীক্ষা নিরীক্ষা করা। ঠিক আছে, এই সেজন্য সংবিধান রচনা করার জন্য। ঠিক আছে, তো এই যে সাইমন কমিশন, এই সাইমন কমিশনে কিন্তু কোনো ভারতীয় সদস্য ছিল না। ঠিক আছে, যার জন্য ভারতীয়রা কি করে, এই কমিশনকে বর্জন করে। ঠিক আছে, তো বর্জন করার জন্য তারা কি করে, আন্দোলন শুরু করে। ঠিক আছে, তো তারা কি, প্রকৃতপক্ষে তারা এই সাইমন কমিশনকে কি জানায়, বাতিল করে দেয় বা হচ্ছে যে বিরোধ জানায়। ঠিক আছে, তো এটিও হলো অন্যতম একটি প্রধান কারণ, যে সংবিধান রচনায় ইংরেজ সরকার সম্মতি জানালেও তারা যে সংবিধান রচনা করবে বা যে কমিশন গঠন করবে সেখানে কোনো ভারতীয় সদস্য নেই, যার ফলে ভারতবাসীর যে মঙ্গল সাধন হবে তা ব্রিটিশ সরকার চায়নি। এই কথা কারা বুঝতে পারে, ভারতীয়রা বুঝতে পারে, এজন্য এটি হলো অন্যতম একটি প্রধান কারণ। ঠিক আছে, সাইমন কমিশনের বিরোধিতা। তারপরে দেখো, অন্যতম কারণ স্বরূপ বলা হয়েছে যে স্বরাজ্য দলের ব্যর্থতা। তো দেখো, বলা হয়েছে যে ভারতের স্বাধীনতা আন্দোলনে গতি আনার উদ্দেশ্যে 1923 খ্রিস্টাব্দে স্বরাজ দল গঠিত হয়। তো প্রাথমিক পর্যায়ে স্বরাজ দলের উদ্দেশ্য সফল হলো, চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর যোগ্য নেতার অভাবে এই দল ক্রমশ কি হয়ে যায়, প্রিয়মান হয়ে পড়ে। ঠিক আছে, ফলে ভারতবাসীর দাবি উপস্থাপনের জন্য নতুন জাতীয় আন্দোলনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো এই স্বরাজ দল গঠন করা হয়েছিল কবে, অসহযোগ আন্দোলনের ব্যর্থতার পর, যখন কি হয়েছিল, অসহযোগ আন্দোলন না, সরি, তো এই স্বরাজ দল গঠিত হয়েছিল কবে, 1923 সালে। ঠিক আছে, তো এই যে স্বরাজ দল, এই স্বরাজ দলের প্রধান উদ্দেশ্য কি ছিল, এই স্বরাজ দলের প্রধান উদ্দেশ্য ছিল যে তারা ইংরেজ সরকারের বিভিন্ন হচ্ছে যে শাসনতান্ত্রিক যে পদ, সেই শাসনতান্ত্রিক পদে বা শাসনতান্ত্রিক কাজে অংশগ্রহণ করে তার মধ্যে থেকে ভারতবাসীর কি করবে, দাবি দাওয়া পূর্ণ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো প্রাথমিক পর্বে তারা ব্রিটিশ সরকারের বিভিন্ন শাসনতান্ত্রিক পদগুলিতে, ঠিক আছে, বা শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে ভারতবাসীর দাবি দেওয়া পূরণে সক্ষম হলেও পরবর্তীকালে কি হয়ে যায়, এই চিত্তরঞ্জন দাস ছিল এই স্বরাজ দলের অন্যতম প্রধান নেতা। ঠিক আছে, তো চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর সেই যে স্বরাজ দল, সেই স্বরাজ দল তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম হারিয়ে ফেলে। ঠিক আছে, বা তারা ভারতবাসীর দাবি দাওয়া পূরণে কি হয়ে যায়, অক্ষম হয়ে পড়ে। ঠিক আছে, তো ফলে এই যে স্বরাজ দলের ব্যর্থতা, এই ব্যর্থতা থেকে ভারতবাসী অনুভব করে যে তাদের দাবি পূরণের জন্য কি প্রয়োজন, একটি জাতীয় বা গণ আন্দোলনের প্রয়োজন। ঠিক আছে, এভাবে কোনো দলের মাধ্যমে বা আদাব বা বলা যায় যে দাবি দেওয়ার মাধ্যমে নিজেদের যে দাবিগুলি, সেই দাবিগুলি পূরণ করা যাবে না। ঠিক আছে, আবেদন নিবেদনের মাধ্যমে বা কোনো দলের মাধ্যমে, এর জন্য প্রয়োজন কি, একটি জাতীয় দলের। তো এটিও হলো অন্যতম একটি প্রধান কারণ। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে কি, নেহেরু রিপোর্ট, অন্যতম একটি প্রধান কারণ। তো এই কারণ স্বরূপ বলা হয়েছে যে ভাইসরয় লর্ড আরিয়ন ঘোষণা করেন যে ভারতীয়রা সংবিধান রচনার কি অযোগ্য। এতে কংগ্রেস অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং সংবিধান রচনার দায়িত্ব মতিলাল নেহেরুর নেতৃত্বে এক কমিটির ওপর কি করা হয়, দেওয়া হয়। ঠিক আছে, তো সাইমন কমিশনকে বর্জন করার পর তৎকালীন যে ভাইসরয় ছিলেন লর্ড আরিয়ন, তিনি ভারতীয়দের প্রতি কুৎসা রটান। ঠিক আছে, তো তিনি বলেন যে ভারতীয়রা সংবিধান রচনার জন্য যোগ্যই নয়, অযোগ্য ভারতীয়রা। ঠিক আছে, তো এই যে লর্ড আরিয়নের হচ্ছে যে ঘোষণা, এই ঘোষণা থেকে কংগ্রেস ক্ষুব্ধ হয় এবং কংগ্রেস কি করে, মতিলাল নেহেরুর নেতৃত্বে একটি কমিটি গঠন করে, যে কমিটি কি করবে, যে কমিটি নেহেরু কমিটি নামেও পরিচিত। তো এই কমিটি কি করবে, সংবিধানের খসড়া রচনা করবে। ঠিক আছে, বা খসড়া রচনার দায়িত্ব দেওয়া হয় মতিলাল নেহেরুর নেতৃত্বে গঠিত এই কমিটির উপর। ঠিক আছে, তো তারপর কি হয়, 1928 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনৌ অধিবেশনে মতিলাল নেহেরু সংবিধান রচনার খসড়া পত্রটি পেশ করেন। তো এই কমিটির যে দায়িত্ব ছিল সংবিধানের খসড়া রচনা করার, সেই দায়িত্ব তারা পূর্ণ করে এবং 1918 খ্রিস্টাব্দে তারা কি করে, কংগ্রেসের লখনৌ অধিবেশনে সংবিধানের যে খসড়া, সেই খসড়াটি উপস্থাপনও করে। ঠিক আছে, তো
যা নেহেরু রিপোর্ট নামেও পরিচিত। এই যে সংবিধানের খসড়া, এটি আবার নেহেরু রিপোর্ট নামেও পরিচিত। তো স্থির হয় যে এই রিপোর্টের প্রস্তাবগুলি 1 বছরের মধ্যে কার্যকর না হলে তারা কি করবে, আইন অমান্য আন্দোলন শুরু করবে। ঠিক আছে, তো কি বলা হয়, 1928 খ্রিস্টাব্দে তারা হচ্ছে যে খসড়া উপস্থাপন করে, এবং উপস্থাপনের পর তারা বলে যে যদি 1 বছরের মধ্যে এটা কার্যকর না হয়, অর্থাৎ এই খসড়ার মধ্যে সংবিধানের যে খসড়াটি গঠন করা হয়েছিল তাতে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছিল সেগুলি যদি পূর্ণ করা না হয়, তাহলে কংগ্রেস কি করবে, গণ আন্দোলন বা জাতীয় আন্দোলন বা আন্দোলন করবে। ঠিক আছে, তো এই 1 বছরের মধ্যে কিন্তু এই খসড়ার মধ্যে যে প্রস্তাবগুলি উপস্থাপন করা হয়েছিল সেগুলি পূর্ণ করা হয়নি, যার ফলে কংগ্রেস কি করে, আইন অমান্য আন্দোলন শুরু করে। ঠিক আছে, তো এই নেহেরু রিপোর্টের ব্যর্থতাও হলো একটি অন্যতম প্রধান কারণ। তারপরে রয়েছে অনুন্নত শ্রেণীর জাগরণ। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে ইংরেজ সরকার ভারতের অনুন্নত শ্রেণীর জনগণের ওপর শোষণ ও অত্যাচার ক্রমশ বাড়াতে থাকে। ঠিক আছে, বিভিন্ন যে অনুন্নত শ্রেণীগুলি ছিল তাদের উপর ব্রিটিশ সরকার প্রবল অত্যাচার চালায়। ঠিক আছে, এবং ধীরে ধীরে ক্রমশ তা বাড়তেই থাকে। ফলে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে তারা ইংরেজদের বিরুদ্ধে কি হয়, গর্জে ওঠে, বা বলা যায় যে তারা নিজেদের যে এই অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলনে কি করে, অংশগ্রহণ করে। সুতরাং এই অনুন্নত শ্রেণীর জাগরণ বা ক্ষুব্ধতা এটিও ছিল আইন অমান্য আন্দোলনের একটি অন্যতম প্রধান কারণ। ঠিক আছে, তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনা আইন অমান্য আন্দোলনের কারণগুলি নিয়ে, যার ফলস্বরূপ বলা যায় যে এই আন্দোলনের পেছনে কোনো একটি নির্দিষ্ট কারণ দায়ী ছিল, এর পেছনে একাধিক কারণ দায়ী ছিল। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।